লিও টলস্টয়ের ক্লাসিক উপন্যাস আন্না কারেনিনা এটা কিন্তু শুধু একটা প্রেমের গল্প না, এটা আসলে এমন একটা সমাজের আয়না যা ছিল কঠিন সব নিয়মে বাঁধা। চলুন আজ আমরা এই অসাধারণ উপন্যাসের গভীরে ডুব দিই আর দেখি পরিচয় আর বিদ্রোহ নিয়ে এটা আমাদের কি শেখাতে পারে। উপন্যাসটা শুরুই হয় এই বিখ্যাত লাইনটা দিয়ে। এটি পরিবার এবং সুখের এক বিশ্বজনীন মঞ্চ তৈরি করে, যা আমাদের গল্পের গভীরে নিয়ে যায়। ভাবা যায়, একটা মাত্র বাক্যে টলস্টয় যেন মানব সম্পর্কের এক চিরন্তন সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। তো ওই বিখ্যাত উক্তিটা থেকে আমরা এবার আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে চলে আসি। প্রশ্নটা হলো, কি হয় যখন একজন নারী সমাজের দেওয়া ওই গণ্ডির বাইরে গিয়ে নিজের পরিচয়, নিজের সুখ খোঁজার চেষ্টা করে? ঠিক এখানে আন্না কারেনিনার গল্পটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। গল্পের চরিত্রগুলোকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে তাদের সময়টাকে বুঝতে হবে, তাদের সমাজটাকে চিনতে হবে। এটা ছিল এমন একটা জগৎ যেখানে সবকিছু, বিশেষ করে নারীদের জন্য প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাধা ধরা নিয়মের বেড়াজালে আটকানো। আর সেই ব্যবস্থার মূল ভিত্তিটাই ছিল এই পিতৃতন্ত্র। এটাই ছিল বলতে পারেন সেই অদৃশ্য খাঁচাটা, যা উপন্যাসের প্রত্যেকটা চরিত্রের জীবনকে নিয়ন্ত্রণ করত। মানে ক্ষমতা, সম্মান, স্বাধীনতা, এই সব কিছুই ঠিক হতো কে পুরুষ আর কে নারী তার উপর ভিত্তি করে। আচ্ছা, এবার দেখুন নিয়মগুলো ঠিক কী ছিল। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা নারীদের জন্য তৈরি করা একটা অলিখিত রুলবুক আমাদের সামনে তুলে ধরছে। এই যে 4টে গুণের কথা বলা হচ্ছে, ধার্মিকতা, পবিত্রতা, আনুগত্য আর গার্হস্থ্য, এগুলো মিলেই তৈরি হতো একজন আদর্শ নারী। কিন্তু আসল ব্যাপার হলো, এই আদর্শটাই ছিল আসলে একটা সীমাবদ্ধতার দেয়াল। এর বাইরে গেলেই সমাজ আর তাকে মেনে নিত না। তো এই কঠোর ব্যবস্থার মধ্যে নারীরা কিভাবে নিজেদের পথ খুঁজে নিয়েছিল, এই অংশে আমরা উপন্যাসে 3জন প্রধান নারী চরিত্রকে দেখব। তারা শুধু আলাদা আলাদা মানুষ নন, বরং এই কঠিন ব্যবস্থার সাথে মানিয়ে চলার 3টে ভিন্ন পথের প্রতীক। চলুন দেখি তারা কে কোন পথটা বেছে নিয়েছিল। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে 3জনের পথটা পাশাপাশি দেখানো হয়েছে। একদিকে আন্না, যে বিদ্রোহের পথ বেছে নিল, অন্যদিকে কিটি, যে সমাজের সাথে মানিয়ে চলাই শ্রেয় মনে করল, আর আছে ডলি, যে সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করল। ভাগুন, একই সমাজের ভেতরে থেকেও তাদের প্রতিক্রিয়া ছিল একদম আলাদা, আর এটাই কিন্তু তাদের প্রত্যেকের পরিণতির কারণ হয়ে দাঁড়ায়। আর এখন আমরা আসছি গল্পের একেবারে কেন্দ্রে, আন্নার কাহিনীতে। যখন সমাজের নিয়ম ভাঙা হয়, তখন তার দামটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, আন্নার জীবন আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিদ্রোহের শুরুটা হয়েছিল এখান থেকেই। আন্না একটা প্রেমহীন বিয়েতে আটকা পড়েছিলেন। তিনি তখন সামাজিক দায়িত্বের চেয়ে নিজের মনের চাওয়াকে, নিজের অনুভূতিকে বেশি গুরুত্ব দিলেন। আর এই একটাই সিদ্ধান্ত, ব্যাস, তার জীবনের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিল আর তাকে ঠেলে দিল এক ভয়াবহ পরিণতির দিকে। আন্না নিজের মুখেই শোনা যাক তার ভেতরের কথাটা। তিনি বলছেন, আমি আর কিছুই চাই না, শুধু মুক্ত হতে এবং ভালোবাসতে চাই। এই কথাগুলো থেকেই বোঝা যায় তার ভেতরের আকুলতাটা। তিনি সমাজের দেওয়া স্ত্রী বা মায়ের ভূমিকার বাইরে গিয়ে নিজের একটা আলাদা পরিচয় চেয়েছিলেন, একজন স্বাধীন মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বাধীনতার মূল্য তাকে কিভাবে দিতে হলো, এই স্লাইডটা সেটাই দেখাচ্ছে। সমাজ তাকে একঘরে করে দিল, সে তার প্রিয় সন্তানকে হারালো, আর ধীরে ধীরে লজ্জা, অপমান আর হতাশায় ডুবে গেল। তার স্বাধীনতার স্বপ্নই তাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। তবে একটা মজার ব্যাপার আছে, আমরা ভাবি এটা ছিল শুধু পুরুষের জগৎ, তাই না? কিন্তু সত্যিটা হলো, এই পিতৃতান্ত্রিক ব্যবস্থাটা কিন্তু পুরুষদের জীবনকেও একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছিল। চলুন দেখি পুরুষ চরিত্রদের ওপর এর প্রভাবটা কেমন ছিল। সুতরাং দেখুন, ব্যাপারটা হলো, এই ব্যবস্থাটা শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য কিছু বাধাধরা ভূমিকা ঠিক করে দিয়েছিল। যেমন আন্নার স্বামী কারেনিন, তিনি নিজের সম্মান আর খ্যাতির জন্য এতটাই চিন্তিত ছিলেন যে তিনি আবেগহীন, ঠান্ডা একজন মানুষ হয়ে গেলেন। আবার আন্নার প্রেমিক ব্রোন্সকি, সে তার ভালোবাসার কারণে সমাজের চোখে ছোট হয়ে গেল। এমনকি লেভিনের মতো একজন চিন্তাশীল মানুষও এই সমাজের কাঠামোর মধ্যে নিজের সুখ খুঁজে পেতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। তো আলোচনার প্রায় শেষের দিকে এসে আমরা এই প্রশ্নটা করতে পারি, ১৯ শতকের একটা উপন্যাস আজকেও কেন এত প্রাসঙ্গিক? কারণ এটা শুধু একটা প্রেমের গল্প নয়, এর আবেদনটা আসলে আরও অনেক গভীর।
আমরা প্রায়ই বইটাকে একটা ট্র্যাজিক প্রেমের গল্প হিসেবেই দেখি, তাই না? কিন্তু এর আসল বার্তাটা তার থেকেও অনেক বড়, অনেক বেশি সার্বজনীন। আর সেটাই হলো এই ব্যাপারটা। আন্না কেরেনিনার আসল লড়াইটা ছিল একজন ব্যক্তির স্বাধীনতার সঙ্গে সমাজের চাপের লড়াই। এই যে সংঘাত, এটা কিন্তু আজও আমাদের জীবনের একটা বড় অংশ। আমরা সবাই কোনো না কোনোভাবে এই সংগ্রামের মুখোমুখি হই। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। আন্নার সময় নিয়মকানুনগুলো হয়তো আজ বদলে গেছে, কিন্তু আজও কি আমাদের জীবনে এমন অনেক অদৃশ্য নিয়ম নেই যা আমাদের পরিচয়কে গড়ে দেয়, আমাদের নিয়ন্ত্রণ করে? সে নিয়মগুলো কি কি, আর আমরা কিভাবে সেগুলোর মোকাবেলা করছি, এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।